হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মারিয়া ফেরদৌস মনিকা। আমার আজকের ভিডিওতে মোল্ডিং এর আরো কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং সেখানে থাকবে মোল্ডিং স্যান্ডের বিভিন্ন ধরনের প্রপার্টি এবং মোল্ডিং স্যান্ডের কম্পোজিশনটা কি হওয়া উচিত, আর কি ধরনের আমরা মোল্ডিং ম্যাটেরিয়াল নরমালি ইউজ করে থাকি, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। প্রথমেই আমরা জেনে নেব যে মোল্ডিং ম্যাটেরিয়ালটা আমরা কি ব্যবহার করে থাকি মোল্ডিং এর ক্ষেত্রে। A large variety of molding materials are used in foundries for manufacturing mold and cores. তো আমাদের যে মোল্ডিং ম্যাটেরিয়ালটা থাকে সেটার মধ্যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল থাকে, যেগুলো মানে একটা লার্জ ভ্যারাইটি আমরা ইউজ করে থাকি ফাউন্ড্রি আর ম্যানুফ্যাকচারিং মোল্ড অ্যান্ড কোরের জন্য। সেগুলো হচ্ছে মোল্ডিং স্যান্ড, সিস্টেম স্যান্ডের আরেকটা নাম হচ্ছে বেকিং স্যান্ড, ফেসিং স্যান্ড, পার্টিং স্যান্ড অ্যান্ড কোর স্যান্ড। মোল্ডিং এর জন্য আমরা যে স্যান্ডটা ইউজ করে থাকি নরমালি সেটা হচ্ছে মোল্ডিং স্যান্ড, আর সিস্টেম স্যান্ড হচ্ছে ওই স্যান্ডটা যেটা নরমালি আমরা হেভি মেশিন কাস্টিং এর জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ এই স্যান্ডটা হচ্ছে মেশিন মোল্ডিং এর জন্য ব্যবহার করা হয়। আর ফেসিং স্যান্ডটা হচ্ছে ডিরেক্টলি প্যাটার্নের সাথে কন্ট্যাক্টে থাকে, অর্থাৎ যে মোল্টেন মেটালটা আমরা ব্যবহার করে থাকি সেই মোল্টেন মেটালের কন্ট্যাক্টে যে স্যান্ডগুলো থাকে সেগুলো হচ্ছে ফেসিং স্যান্ড। পার্টিং স্যান্ডটা হচ্ছে আমাদের পার্টিং লাইনে যে স্যান্ডগুলো থাকে, অর্থাৎ কোপ অ্যান্ড ড্র্যাগের মাঝখানে যে স্যান্ডগুলো থাকে সেটা হচ্ছে পার্টিং স্যান্ড। আর কোর স্যান্ড হচ্ছে যে স্যান্ডটা ইউজ করে আমরা কোর ম্যাটেরিয়ালটা তৈরি করে থাকি, সেটা হচ্ছে কোর স্যান্ড। The choice of molding material is based on their processing properties. অর্থাৎ আমাদের যে প্রসেসিং প্রপার্টিটা আছে এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে মোল্ডিং ম্যাটেরিয়ালটা কোনটা ইউজ করব সেটা নিয়ে থাকি। তো এখানে কিছু মোল্ডিং ম্যাটেরিয়াল দেওয়া আছে: মোল্ডিং স্যান্ড, গ্রিন স্যান্ড, ড্রাই স্যান্ড, ফেসিং স্যান্ড, বেকিং স্যান্ড। কোন স্যান্ডগুলো কিরকম দেখতে হয় সেটার একটা ফিগার এখানে দেখানো হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে মোল্ডিং ম্যাটেরিয়াল গুলো দেখলাম, এই প্রত্যেকটা মোল্ডিং ম্যাটেরিয়ালেরই একটা কমন প্রপার্টি থাকা দরকার, যে প্রপার্টি গুলোর থাকলেই হচ্ছে আমরা এই মোল্ডিং প্রসেসের মধ্যে এই সমস্ত ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করতে পারবো। এবং তার মধ্যে একটি প্রপার্টি হচ্ছে রিফ্র্যাক্টরিনেস। তো রিফ্র্যাক্টরিনেস বলতে আমরা কি বুঝি আমরা এখন সেটা সম্পর্কে জানবো। ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য মোল্ডিং ম্যাটেরিয়ালস টু উইথস্ট্যান্ড দ্য হাই টেম্পারেচার অফ দ্য মোল্টেন মেটাল সো দ্যাট ইট ডাজ নট কজ ফিউশন। অর্থাৎ এটি হচ্ছে মোল্ডিং ম্যাটেরিয়ালের এমন একটা অ্যাবিলিটি যেটার মাধ্যমে হচ্ছে ওই মোল্ডিং ম্যাটেরিয়ালটা হাই টেম্পারেচারে উইথস্ট্যান্ড করতে পারে। অর্থাৎ হাই টেম্পারেচারেও ওই মোল্ডিং ম্যাটেরিয়ালটার কিছুই হবে না of the molten metal so that it does not cause fusion, অর্থাৎ এটার কোনো ফিউশন ঘটবে না হাই টেম্পারেচারে। Some refractory material are given in table. এখানে কিছু রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালগুলোর মেল্টিং পয়েন্ট অনেক হাই। 1710 ডিগ্রি সেলসিয়াস থেকে 4200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে মেল্টিং পয়েন্টটা দেখানো হয়েছে। এবং এই মেল্টিং পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে সিলিকা, অ্যালুমিনা, ম্যাগনেসিয়া, থোরিয়া, জিরকোনিয়া, জিরকন, সিলিকন কার্বাইড, গ্রাফাইট। অর্থাৎ এখানে গ্রাফাইটের মেল্টিং টেম্পারেচারটা অনেক বেশি। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে মেল্টিং টেম্পারেচার হাই হওয়ার কারণে এরা হচ্ছে হাই টেম্পারেচারে আমরা যখন কোনো একটা মেটালকে গলিয়ে যখন সেটা কাস্টিং করতে যাব সেটা টেম্পারেচারটা তো অনেক হাই থাকবে। তো ওই হাই টেম্পারেচারে দেখা যাবে যে এই সমস্ত রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালের খুব একটা ক্ষতি হবে না, কারণ এদের টেম্পারেচার, এদের ফিউশন টেম্পারেচারটা হচ্ছে আমরা যে কাস্টিংটা করব ওই কাস্টিং এর টেম্পারেচার থেকে বেশি। অন্যদিকে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশনটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে মেল্টিং টেম্পারেচারটা যদি একটু বেশি হয় তাহলে এর লিনিয়ার এক্সপেনশনটা আমরা দেখতে পাচ্ছি যে একটু কম হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে মেটাল কাস্টিং এর জন্য আমাদের রিফ্র্যাক্টরিনেস এই প্রপার্টিটা মোল্ডিং ম্যাটেরিয়ালের কেন থাকা প্রয়োজন? এটার কারণ হচ্ছে যখন আমরা কোনো কাস্টিং করতে যাব তখন আমাদের কি শেপটা আমরা যেটা চাই, প্যাটার্নের যে শেপটা আমরা দিয়েছি আমরা হুবহু ওই শেপটাতে আমাদের প্রোডাক্টটা বের করে আনতে চাই। কিন্তু যদি কোনো কারণে আমাদের শেপটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমরা হুবহু প্যাটার্নের শেপে প্রোডাক্টটা পাবো না। এই শেপটা চেঞ্জ হতে পারে তখনই যখন আমাদের যে মোল্ডিং ম্যাটেরিয়ালটা যেটা আমরা ইউজ করেছি, যে স্যান্ডটা আমরা ইউজ করেছি, এই স্যান্ডের ফিউশন টেম্পারেচার, এই স্যান্ডটা যদি ফিউশন টেম্পারেচারে পড়ে চলে যায় তখন কি হবে,
ওই যে আমরা মোল্ডিং মেটেরিয়ালটা যেটা আমরা তৈরি করেছি, যে মোল্ডটা আমরা তৈরি করেছি, ওই মোল্ডটার শেপটা চেঞ্জ হয়ে যাবে। তখন আর আমরা প্যাটার্নের যে শেপটা আছে ওই শেপে ম্যাটেরিয়ালটা পাবো না। এই জন্য রিফ্লেক্টরিনেস খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমি যে কাস্টিং করব, যে কাস্টিং যে মোল্টেন মেটালটার কাস্টিং করতেছি, সেই মোল্টেন মেটালটা যখন মোল্ডে প্রবেশ করবে তখন এটার যে হাই টেম্পারেচারে গিয়েও যেন আমাদের যে মোল্ডিং ম্যাটেরিয়ালটা আছে, যেই স্যান্ডের আমরা মোল্ডটা তৈরি করেছি, ওই স্যান্ডটা যাতে উইথস্ট্যান্ড করে। উইথস্ট্যান্ড না করলে এটা শেপ চেঞ্জ হয়ে যাবে এবং তখন আমি আমাদের যে রিকোয়ার্ড যে শেপটা, সেই শেপটা পাবো না। এরপরে যেটা আছে সেটি হচ্ছে গ্রিন স্ট্রেংথ। The molding sand that contains moisture is termed as green sand. যেই স্যান্ডটা নরমালি ময়েশ্চার কন্টেইন করে থাকে সেই স্যান্ডটা হচ্ছে গ্রিন স্যান্ড। আমরা যখন মোল্ডিং করেছিলাম, মোল্ডিং এর শুরুতে আমরা যে স্যান্ডটাকে নিয়েছি, প্রিপেয়ার করেছি, ওই স্যান্ডটি আসলে গ্রিন স্যান্ড ছিল, কারণ ওই স্যান্ডটার মধ্যে আমরা ময়েশ্চার মিক্স করেছিলাম। তো ময়েশ্চারযুক্ত যে কোনো স্যান্ডকে আমরা বলতে পারি গ্রিন স্যান্ড। হ্যাঁ, আর গ্রিন স্যান্ড should have enough strength so that the constructed mold retains its shape. আচ্ছা, যে মোল্ডটা আমরা তৈরি করব গ্রিন স্যান্ডটা দিয়ে, সেটার এনাফ স্ট্রেংথ থাকতে হবে যাতে এটা ওই শেপটাকে ধরে রাখতে পারে। তো এই যে ধরে রাখার যে অ্যাবিলিটি, যে এই যে স্ট্রেংথটা, যেই স্ট্রেংথটার কারণে যে শেপটা ধরে রাখছে, এই স্ট্রেংথটাই হচ্ছে গ্রিন স্ট্রেংথ। অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রিন স্যান্ডের যেই স্ট্রেংথের কারণে আমরা হচ্ছে মোল্ডটা তার শেপটা ধরে রাখে, ওই স্ট্রেংথটাকে আমরা নরমালি গ্রিন স্ট্রেংথ বলতে পারি। এরপরে আছে হচ্ছে ড্রাই স্ট্রেংথ। তো ড্রাই স্ট্রেংথটা কি জেনে নেই। When the moisture in the molding sand is completely expelled, অর্থাৎ মোল্ডিং স্যান্ডের মধ্যে যে ময়েশ্চারটা আছে এটা যদি পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায়, ইট ইজ কল্ড ড্রাই স্যান্ড। তখন আমরা সেটাকে বলি ড্রাই স্যান্ড। When molten metal is poured into a mold, molten metalকে আমরা যখন মোল্ডের মধ্যে ঢালবো, the around the mold cavity is quickly converted into dry sand as the moisture in the sand immediately evaporates due to the heat in the molten metal. অর্থাৎ যখন আমরা হচ্ছে এই যে মোল্টেন মেটালটা মোল্ডের মধ্যে ঢালছি, তখন হচ্ছে এই মোল্ড ক্যাভিটির চারপাশে যে স্যান্ডগুলো আছে, সেই স্যান্ডগুলো কুইকলি ড্রাই স্যান্ডে পরিণত হয়ে যায়। কেন ড্রাই স্যান্ডে পরিণত হয়ে যায়? কারণ এই ময়েশ্চার যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই মোল্টেন মেটালের হিটের কারণে ইমিডিয়েটলি ইভাপোরেট হয়ে যায়, যার কারণে সেই গ্রিন স্যান্ডটা তখন ড্রাই স্যান্ডে পরিণত হয়ে যায়। অ্যাট দিস স্টেজ ইট শুড রিটেইন দ্য মোল্ড ক্যাভিটি। এখন এটা তো গ্রিন স্যান্ড ছিল, কিন্তু হয়ে গেল ড্রাই স্যান্ড। কিন্তু ড্রাই স্যান্ড হলেও এটা কিন্তু মোল্ড ক্যাভিটিটাকে ধরে রাখতে হবে, অর্থাৎ মোল্ডের যে শেপটা, এই শেপটা ধরে রাখতে হবে, না হলে আমরা কাস্টিং করতে পারবো না। তো তখন যে অ্যাবিলিটিটার কারণে এটা তার শেপটাকে ধরে রাখে, সেই অ্যাবিলিটিটাই হচ্ছে ড্রাই স্ট্রেংথ। It should retain the mold cavity at the same time withstand the metallostatic forces. অর্থাৎ এটা হচ্ছে একে তো এই মোল্ড ক্যাভিটিটাকে ধরে রাখে, অন্যদিকে এই যে মেটালোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ যে মোল্টেন মেটালটা যে ফোর্সটা দিচ্ছে, এইটার যে ফোর্স, এই দুইটা ফোর্সের কারণে এটা শেপটা যে চেঞ্জ হয়ে যেতে পারে, যাতে চেঞ্জ হতে না দেয়, যে স্ট্রেংথটা দরকার সেই স্ট্রেংথটাই হচ্ছে ড্রাই স্ট্রেংথ। আমি আবার একটু রিপিট করছি ড্রাই স্ট্রেংথটা। মোল্টেন নরমালি কিন্তু আমরা গ্রিন স্যান্ড দিয়ে আমরা আমাদের যে মোল্ডটা আছে এটা তৈরি করে থাকি, কিন্তু যখন মোল্টেন মেটালটা মোল্ড ক্যাভিটির মধ্যে প্রবেশ করে, তখন সেই মোল্টেন মেটালের চারপাশে যেই স্যান্ডগুলো থাকে সেই স্যান্ডগুলো ড্রাই স্যান্ডে পরিণত হয়ে যায়। কারণ মোল্টেন মেটালের যে হিটটা আছে, এই হিটটার কারণে ওই গ্রিন স্যান্ডের যে ওয়াটারগুলো আছে সেই ওয়াটারগুলো ইভাপোরেট হয়ে চলে যায়, তখন সেটা ড্রাই স্যান্ড হয়ে যায়। ওই ড্রাই স্যান্ডটা তখন মেটালোস্ট্যাটিক ফোর্স মানে ফেস করে, অ্যান্ড এটা হচ্ছে তার যে ক্যাভিটিটা, মোল্ড ক্যাভিটিটা, সেই মোল্ড ক্যাভিটিটা সেটা ধরে রাখে। এই যে তার মোল্ড ক্যাভিটি ধরে রাখার ক্ষমতা এবং এই যে মেটালোস্ট্যাটিক ফোর্সটাকে সে হচ্ছে ফোর্সে উইথস্ট্যান্ড করা, এই যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটাই হচ্ছে ড্রাই স্ট্রেংথ। এখানে আমি একটা ছবি দেখিয়েছি, ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন স্যান্ডটা দেখতে কিরকম হয় আর ড্রাই স্যান্ডটা দেখতে কিরকম হয়।
এরপরে আছে hot strength. After all the moisture is eliminated, the sand would reach a high temperature when the metal in the mold is still in the liquid state. অর্থাৎ সব ময়েশ্চার যখন দূর হয়ে যায় স্যান্ড থেকে, তখন স্যান্ডের টেম্পারেচার অনেক বেশি হয়ে যায় when the metal in the mold is still in the liquid state. কিন্তু মেটালটা আবার তখনও লিকুইড স্টেটে থাকে। প্রথমে তো স্যান্ডটা আস্তে আস্তে হচ্ছে ড্রাই হতে থাকে এবং একটা সময় দেখা যায় স্যান্ডের ভিতরে যত ময়েশ্চার আছে সবগুলো ময়েশ্চার একটা পর্যায়ে সব দূর হয়ে যায়। ময়েশ্চার চলে যাওয়ার পরে ওই যে স্যান্ডগুলো আছে সেগুলো আস্তে আস্তে হাই টেম্পারেচারে পৌঁছায়, কিন্তু তখনও পর্যন্ত আমাদের যে মোল্ড আছে সেই মোল্ডের মধ্যে যে লিকুইড মেটালটা আছে সেই মেটালটা তখনও পর্যন্ত লিকুইড থাকে। The strength of the sand that is required to hold the shape of the mold cavity then is called hot strength. ওই লিকুইড মেটালটা তখনও অবস্থান করছে মোল্ডের ভিতরে, ওটি তখনও সলিড হয়নি, কিন্তু ওই মুহূর্তে যদি আমাদের যে মোল্ডটা আছে এই মোল্ডটা নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের লিকুইড মেটালটা বের হয়ে যাবে, আমাদের কাস্টিংটা ঠিকঠাক মতো হবে না। তাই ওই মুহূর্তে যেই স্ট্রেংথটার কারণে শেপটা একই রকম থাকে, অর্থাৎ শেপটা ধরে রাখে মোল্ডটা, সেই স্ট্রেংথটাই হচ্ছে হট স্ট্রেংথ। অর্থাৎ আমাদের মোল্ডটা যখন ড্রাই হয়ে গেল এবং হাই টেম্পারেচারে পৌঁছে গেল, আমাদের মোল্ডের যে স্যান্ডটা, এই স্যান্ডের টেম্পারেচারটা হাই হয়ে গেল এবং স্যান্ডটার থেকে সব ময়েশ্চার চলে গেল, তবুও স্যান্ডটা তার শেপটা ধরে রেখেছে, মোল্ড শেপটা ধরে রেখেছে। এই যে শেপটা ধরে রাখলো, এই ধরে রাখার যে অ্যাবিলিটিটা, অর্থাৎ এই যে যেই স্ট্রেংথের কারণে শেপটা ধরে রাখছে ওই স্ট্রেংথটাই হচ্ছে তখন হট স্ট্রেংথ। এখন একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি নিয়ে আলোচনা করব এবং এটি হচ্ছে পারমিয়াবিলিটি। তো পারমিয়াবিলিটি জিনিসটা কি এটি আমরা এখন জানবো, দেখি। During the solidification of a casting, large amount of gases are to be expelled from the mold. কাস্টিং যখন সলিডিফাই হতে শুরু করে তখন a large amount of gases are to be expelled from the mold. মোল্ড থেকে একটা বড় অ্যামাউন্টের গ্যাস বের হয়, অর্থাৎ অনেক গ্যাস বের হয় মোল্ড থেকে। The gases are those which have been absorbed by the metal in the furnace, air absorbed from the atmosphere, and other gases that are generated by the molding and core sand. এই গ্যাসগুলো কোন গ্যাসগুলো? যেগুলো হচ্ছে মেটাল অ্যাবজর্ব করে ফার্নেসে অথবা অ্যাটমসফিয়ার থেকে এয়ার অ্যাবজর্ব করে থাকে, এই ধরনের গ্যাস অন্য কোনো ফার্নেসে থাকাকালীন সময়ে কোনো কিছু অ্যাবজর্ব করলো, কোনো গ্যাস অথবা এয়ার অ্যাবজর্ব করলো, and other gases that are generated by the molding and core sand. অন্যান্য গ্যাস যেগুলো হচ্ছে মোল্ডিং আর কোর স্যান্ডটা তৈরি করে থাকে। আমরা তো জানি যে আমাদের যে মোল্ডিং যে স্যান্ডগুলো অথবা কোর স্যান্ডগুলো আছে এগুলোর মধ্যে অনেক পরিমাণে ওয়াটার থাকে। যখন এটা হাই টেম্পারেচার পায় এই স্যান্ডগুলো, তখন দেখা যায় এই ওয়াটারগুলো ইভাপোরেট হয়ে যায়, ইভাপোরেট হয়ে গ্যাস তৈরি করে, যে স্টিম তৈরি করে। তো মোল্ডিং এবং কোর স্যান্ড থেকে এই স্টিম অথবা অন্যান্য গ্যাস তৈরি হতে পারে। If these gases are not allowed to escape from the mold, they would be trapped inside the casting and cause defect. এই গ্যাসগুলোকে যদি বাইরে বের হতে না দেয়া হয় তাহলে এগুলো কি করে, কাস্টিং এর মধ্যে ট্র্যাপড হয়ে যায়, কাস্টিং এর ভিতরে এটা হচ্ছে অবস্থান করে এবং ডিফেক্ট তৈরি করে। The molding sand should be sufficiently porous so that the gases are allowed to escape from the mold. এই যে মোল্ডিং স্যান্ডটা আছে এটাকে অবশ্যই সাফিসিয়েন্টলি পোরাস হতে হবে। পোরাস হলে এটি হচ্ছে ওই যে গ্যাসগুলো তৈরি হয়েছে মেটাল থেকে অথবা মোল্টেন মেটাল থেকে অথবা এই যে কোর স্যান্ড এবং মোল্ডিং স্যান্ড থেকে যে গ্যাসগুলো তৈরি হয়েছে এই গ্যাসগুলো যাতে বের করে দিতে পারে তার জন্য মোল্ডিং স্যান্ডটাকে সাফিসিয়েন্টলি পোরাস হতে হবে। This gas evolution of the molding sand is termed as permeability. এই যে মোল্ডিং স্যান্ড যে গ্যাসগুলো তৈরি করছে অর্থাৎ গ্যাসগুলো বের করে দিচ্ছে মোল্ডিং স্যান্ড, এই যে গ্যাসগুলো বের করে দেওয়াটাই হচ্ছে পারমিয়াবিলিটি। আমি আবার একটু রিপিট করি, পারমিয়াবিলিটিটা তাহলে কি হচ্ছে, কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে। আমাদের যে কাস্টিং এর সময় দেখা যায় আমাদের অনেক ধরনের গ্যাস তৈরি হয়, এই গ্যাসগুলো মোল্টেন মেটাল থেকে আসে অথবা মোল্ডিং স্যান্ড অথবা কোর স্যান্ড থেকে আসে।
এই যে গ্যাসগুলো ফর্ম হচ্ছে কাস্টিং এর সময়, এই গ্যাসগুলো বের হয়ে যাওয়ার জন্য একটা অ্যাবিলিটি থাকতে হবে স্যান্ডের, যাতে গ্যাসগুলো বের হয়ে যায়। আর এই গ্যাসগুলো বের হওয়ার জন্য স্যান্ডটাকে সাফিসিয়েন্টলি পোরাস হতে হবে। যদি স্যান্ড সাফিসিয়েন্টলি পোরাস না হয় এই গ্যাসটা বের হতে পারবে না। আর এই যে স্যান্ডটা যে সাফিসিয়েন্টলি পোরাস, যার কারণে এই গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে, এটার যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটাই হচ্ছে পারমিয়াবিলিটি। এখন আমরা এই চিত্রটার দিকে তাকাই, যে যদি স্যান্ডের মধ্যে কোনো স্পেসই পোর না থাকে, কোনো পোর স্পেস না থাকে, নো পোর স্পেস, তখন এটা কি, এটা দেখতে এরকম হয়, এবং সেটাকে আমরা তখন বলবো নন পোরাস, নন পারমিয়েবল। এটা পোরাসও না এবং পারমিয়েবলও না। আর যদি এরকম হয় যে আনকানেক্টেড পোর স্পেসেস, তখন কি হবে, তখন আমরা এটাকে পোরাস বলবো। যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছিদ্র আছে, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে একটা আরেকটার সাথে, প্রত্যেকটা ছিদ্র একটা একটার সাথে কানেক্টেড না, আনকানেক্টেড। এই ধরনের ছিদ্র থেকেও কোনো লাভ নেই, এই গ্যাসগুলো কিন্তু এখানে ট্র্যাপড অবস্থায় থেকে যাবে, বের হতে পারবে না। তখন আমরা সেটাকে বলবো পোরাস বাট নন পারমিয়েবল। কিন্তু যখন এই পোরগুলো কানেক্টেড হবে, কানেক্টেড পোর স্পেসেস, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পোরই একটা একটার সাথে কানেক্টেড, মানে এখানে যদি কোনো গ্যাস ফর্ম করে, সেই গ্যাসটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বের হয়ে যেতে পারবে, তখন আমরা এটাকে বলবো পোরাস অ্যান্ড পারমিয়েবল। এখন আমরা দেখব যে মোল্ডিং স্যান্ডের কম্পোজিশনটা কি হবে। কম্পোজিশনটা তো এটা যে মেইন ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে সিলিকা স্যান্ড, সিলিকন ডাইঅক্সাইড। এটা হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণ থাকবে, যেহেতু আমাদের এটা স্যান্ড, মোল্ডিং স্যান্ড, দ্যাটস ওয়াই সিলিকা তো অবশ্যই বেশিরভাগ থাকবে, এবং সেটা হচ্ছে 80.8%। কিছু পরিমাণ অ্যালুমিনা থাকবে 14.9%, আর আয়রন অক্সাইড থাকবে 1.3%। কম্বাইন্ড ওয়াটার থাকবে 2.5%, আর আদার ইনার্ট ম্যাটেরিয়াল থাকবে 1.5%. Besides, some other materials are also added to this to enhance the specific properties of molding sand. এগুলো ছাড়াও আরো অন্যান্য ম্যাটেরিয়ালও অ্যাড করা হয়, যাতে এটার স্পেসিফিক প্রপার্টি গুলো ইনক্রিজ হয়। বিভিন্ন ধরনের স্পেসিফিক অ্যাপ্লিকেশনে আমরা স্পেসিফিক প্রপার্টি পাওয়ার জন্য অন্যান্য ইনগ্রেডিয়েন্ট গুলো নরমালি অ্যাড করে থাকি। এতক্ষণ আমরা মোল্ডিং ম্যাটেরিয়ালের বিভিন্ন ধরনের প্রপার্টি দেখেছি। এখন আমরা দেখব মোল্ডিং স্যান্ডের প্রপার্টি কি কি দরকার। মোল্ডিং স্যান্ডের প্রপার্টি গুলো মোল্ডিং ম্যাটেরিয়ালের সাথে অনেকটা সেমই, কিন্তু কিছু প্রপার্টি এক্সট্রা আমরা এখানে অ্যাড করেছি মোল্ডিং স্যান্ডের সম্পর্কে। বাকিগুলো সবই হচ্ছে মোল্ডিং ম্যাটেরিয়ালের প্রপার্টি, যা মোল্ডিং স্যান্ডের প্রপার্টিও তাই। তো তার মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পোরোসিটি অর পারমিয়াবিলিটি। এটাই আমরা আগেও পড়েছি, মোল্ডিং ম্যাটেরিয়ালের প্রপার্টিও পারমিয়াবিলিটি ছিল, আর এটাও সেমই, একই। এতক্ষণ যেটা বলেছি পারমিয়াবিলিটি সম্পর্কে, এখানেও একই কথাই বলবো। তো it is that property of sand which permits the steam and other gases to pass through the sand mold. অর্থাৎ এটা হচ্ছে এমনই প্রপার্টি যেটা হচ্ছে স্টিম এবং আদার গ্যাসকে হচ্ছে স্যান্ড মোল্ড থেকে পাস হয়ে যেতে দেয়। When hot molten metal is poured into the sand mold, it evolves a great amount of other gases while coming in contact with the moist sand. যখন আমরা হচ্ছে হট মোল্টেন মেটালটাকে মোল্ডের মধ্যে ঢালি, তখন সেটা কিছু গ্যাস তৈরি করে, কারণ হচ্ছে এটা মস্ট স্যান্ডের কন্ট্যাক্টে আসে। If these gases do not escape completely through the mold, the casting will contain gas holes and pores. যদি ওই গ্যাসগুলো মোল্ড থেকে বের হয়ে যেতে না পারে, তাহলে হচ্ছে কাস্টিংটা কি করে, গ্যাস হোল কন্টেইন করে অথবা পোর কন্টেইন করে। Thus, the sand from which the mold is made must be sufficiently porous or permeable. তাই স্যান্ডটাকে হচ্ছে sufficiently porous অথবা permeable হতে হবে। The porosity of sand depends upon its grain size. স্যান্ডের পোরোসিটিটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে এর গ্রেন সাইজের উপর, গ্রেন শেপের উপর, and moisture and clay content in the molding sand. ময়েশ্চার এবং ক্লে কন্টেন্টের উপরে। The extent of ramming of sand directly affect the porosity of the mold. এই যে র্যামিং করব, এটার পরিমাণটাও হচ্ছে পোরোসিটিতে এফেক্ট ফেলে।
if the sand is too fine its porosity will be low. যদি স্যান্ড বেশি ফাইন হয় মানে বেশি ছোট ছোট স্যান্ড হয় তাহলে আমাদের এটার পোরোসিটিটা অনেক কম হবে। আবার আমরা যদি র্যামিংটা বেশি করে ফেলি তখন দেখা যাবে এর মধ্যে কোনো পোরোসিটি নাই। তাই স্যান্ডের যে সাইজ শেপ অথবা ময়েশ্চার ক্লে কন্টেন্ট এগুলোর পরিমাণটা যে এই পরিমাণটার উপরে স্যান্ড পোরোসিটিটা ডিপেন্ড করছে এবং র্যামিং এর উপরেও পোরোসিটিটা ডিপেন্ড করছে। আমাদের যেহেতু পোরোসিটিটা থাকতে হবে তাই আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে স্যান্ডটা যেন বেশি ফাইন না হয়, বেশি ছোট সাইজের না হয়, কারণ বেশি ছোট সাইজের হলে আমরা পোরোসিটি অনেক কম পাবো। আবার আমরা র্যামিংটাও যাতে বেশি না করি, একদম বেশি র্যামিং করে ফেললে আমাদের কোনো পোরোসিটি থাকবে না এবং পোরোসিটি না থাকাটা তো আমাদের জন্যই খারাপ। Plasticity. It is that property of sand due to which it flows to all portions of the molding box and acquires a predetermined shape under ramming pressure and retain this shape when the pressure is removed. অর্থাৎ এটি হচ্ছে এমন একটা প্রপার্টি যার মাধ্যমে স্যান্ডটা হচ্ছে ফ্লো করে সবগুলো পোর্শনে অফ দ্য মোল্ডিং বক্সের সবগুলো পোর্শনে ফ্লো করে এবং এটা হচ্ছে একটা প্রিডিটারমাইন্ড শেপ পায় আন্ডার র্যামিং প্রেসার অ্যান্ড রিটেইন দিস শেপ ওয়েন দ্য প্রেসার ইজ রিমুভ, এবং সেই শেপটা ধরে রাখে যখন হচ্ছে প্রেসারটা রিমুভ করা হয়। The sand must have sufficiently plasticity to produce a good mold. একটা গুড মোল্ড তৈরি করার জন্য স্যান্ডটাকে সাফিসিয়েন্ট প্লাস্টিসিটি থাকতে হবে স্যান্ডের মধ্যে। The plasticity is increased by adding water and clay to sand. এই প্লাস্টিসিটিটা বাড়ানো যায় যদি ওয়াটার অ্যাড করে এবং ক্লে অ্যাড করে, তাহলে এই প্লাস্টিসিটি আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ প্লাস্টিসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যেই প্রপার্টিটার কারণে আমাদের যে শেপটা দরকার সেই শেপটাতে স্যান্ডটা হচ্ছে ফ্লো করে। মোল্ডিং বক্সের মধ্যে স্যান্ডটা এমন ভাবে ফ্লো করে যাতে আমরা যে শেপটা চাই, পূর্বে থেকে যে প্রিডিটারমাইন্ড শেপটা ছিল সেই শেপটাতে ফর্ম করে স্যান্ড। এবং এটা হচ্ছে যখন প্রেসারটা রিমুভ করা হয়, প্রেসার রিমুভ করার পরেও কিন্তু সেই শেপটাকেই ধরে রাখে। আর গুড একটা মোল্ড তৈরি করার জন্য স্যান্ডকে সাফিসিয়েন্ট প্লাস্টিসিটি থাকতে হবে স্যান্ডের মধ্যে। আর এই যে প্লাস্টিসিটিটা এটা বাড়ে হচ্ছে ওয়াটার অ্যাড করার ফলে এবং ক্লে অ্যাড করার ফলে। Adhesiveness. It is the property of sand due to which it adhere or cling to the sides of the molding box. এটি হচ্ছে এমন একটা প্রপার্টি যেটার কারণে হচ্ছে এটি মোল্ডিং বক্সের যে সাইডগুলো আছে এই সাইডগুলোতে লেগে থাকে। Good sand must have sufficient adhesiveness so that heavy sand masses can successfully held in the molding box without any danger of its falling out when the box is removed. গুড স্যান্ড যদি আমরা চাই তাহলে সেটার মধ্যে সাফিসিয়েন্ট অ্যাডহেসিভনেস থাকতে হবে যাতে যখন আমরা হচ্ছে মোল্ডিং বক্সটাকে রিমুভ করে ফেলবো তখনও যাতে এটা যে এই হেভি স্যান্ড মাসটা আছে এই মাসটা যাতে একসাথে ধরে রাখতে পারে। যেমন আমি বলি, যদি আমরা যে মোল্ডটা তৈরি করি ওই মোল্ডের স্যান্ডগুলোর মধ্যে যদি সাফিসিয়েন্ট অ্যাডহেসিভনেস না থাকে, যখন আমি মোল্ডের যে ফ্লাক্সটার মধ্যে আমরা মোল্ডটাকে তৈরি করেছি ওই ফ্লাক্সটাকে যখন আমরা সরিয়ে ফেলবো, মানে ওই যে মোল্ডিং বক্সটাকে যখন আমরা সরিয়ে ফেলবো তখন দেখা যাবে এই স্যান্ডগুলো আবার হচ্ছে একটার সাথে একটা আরেকটা থেকে সরে গিয়েছে অথবা আমাদের মোল্ডটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এই প্রবলেমটা যাতে না হয় তার জন্য স্যান্ডের মধ্যে সাফিসিয়েন্ট অ্যাডহেসিভনেস থাকতে হবে যাতে আমি আমার ফ্লাক্সটাকে সরিয়ে ফেললেও এটি লেগে থাকে, কম্প্যাক্ট হয়ে থাকে মোল্ডে, আর মোল্ডটাকে ধরে রাখে, মোল্ডটাকে তৈরি করে রাখে। এই যে হেভি স্যান্ড মাস যেটা আছে ওই মাসটা যাতে ধ্বংস না হয়ে যায়, ওটা জানি আগের মতোই যেভাবে শেপ নিয়েছিল ওই শেপটাতে যেন থাকে। এরপরে আছে কোহেসিভনেস। It is that property of sand due to which the sand grains stick together during ramming. এটি হচ্ছে স্যান্ডের এমন একটা প্রপার্টি যে প্রপার্টির কারণে র্যামিং এর সময় একটা স্যান্ড যেন আরেকটাকে ধরে রাখে, মানে একটা আরেকটার সাথে যাতে স্টিক হয়ে থাকে, স্যান্ড গ্রেইন গুলো যাতে একটার সাথে লেগে থাকে। এই যে লেগে থাকার যে প্রপার্টিটা এটাই হচ্ছে কোহেসিভনেস। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রেংথ অফ দ্য মোল্ডিং স্যান্ড। এটাকে হচ্ছে মোল্ডিং স্যান্ডের স্ট্রেংথ হিসেবেও ডিফাইন করা হয়।
ইট ইজ অফ দ্য ফলোইং থ্রি টাইপ। এটা তিন ধরনের হয়ে থাকে, গ্রিন স্ট্রেংথ, ড্রাই স্ট্রেংথ, আরেকটা হচ্ছে হট স্ট্রেংথ। তো এই যে গ্রিন স্ট্রেংথ, ড্রাই স্ট্রেংথ, হট স্ট্রেংথ, এগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তারপরে এখন আবার একটু আলোচনা করি। গ্রিন স্ট্রেংথটা কি? The green sand after water has mixed to it must have adequate strength and plasticity for making and handling of mold। অর্থাৎ গ্রিন যে স্যান্ডটা আছে এই স্যান্ডটার সাফিসিয়েন্ট স্ট্রেংথ থাকতে হবে এবং প্লাস্টিসিটি থাকতে হবে, যাতে এটি একটা মোল্ড তৈরি করতে পারে এবং মোল্ডকে যাতে হ্যান্ডেল করতে পারে। The green strength depends upon the grain shape and size, amount and type of clay and the moisture content। এই যে গ্রিন স্ট্রেংথটা আছে এটা কিসের উপর ডিপেন্ড করে? এটি ডিপেন্ড করে গ্রেইনের শেপ এবং সাইজের উপরে, এবং যে ক্লেটা আমরা এটার সাথে অ্যাড করছি সেই ক্লেটার অ্যামাউন্টের উপরে, আর যে যতটুকু ময়েশ্চার আমরা অ্যাড করতেছি এই ময়েশ্চারের পরিমাণের উপরে। তারপরে হচ্ছে ড্রাই স্ট্রেংথ। when the molten metal is poured the sand adjacent to the hot metal quickly loses water content at steam। যখন আমরা মোল্টেন মেটালকে ঢালবো তখন এই যে হট মেটালের কাছাকাছি যে হট মেটালের সাথে কন্ট্যাক্টে অথবা সংলগ্ন অবস্থায় যে স্যান্ড গুলো আছে এরা কি করে, এরা হচ্ছে ওয়াটার লস করতে থাকে, মানে ডিরেক্টলি ওয়াটার হচ্ছে ইভাপোরেট করতে থাকে, স্টিম আকারে ইভাপোরেট করে। The dry sand must have the strength to resist erosion and also the metallostatic pressure of the molten metal। এই যে মোল্টেন মেটালটা যে ভিতরে ঢুকছে ওইখানে কিন্তু একটা, আর মোল্টেন মেটালের সাথে যে স্যান্ডগুলো কন্ট্যাক্টে আছে এদের মধ্যে কিন্তু একটা ইরোশন কাজ করে। এই যে ইরোশনটা হয় এই ইরোশনটাকে যাতে ড্রাই স্যান্ডটা রেজিস্ট করতে পারে, এবং এই যে মোল্টেন মেটালটা ঢুকতেছে এই মেটালটার কিন্তু একটা প্রেশার আছে, এই মোল্টেন মেটালটার এই প্রেশারটাতেও যাতে ও উইথস্ট্যান্ড করতে পারে, এই অ্যাবিলিটিটা ওর থাকতে হবে। আদারওয়াইজ দ্য মোল্ড মে এনলার্জ। যদি এই অ্যাবিলিটি না থাকে তখন দেখা যাবে এই যে মোল্ডটা যেটা আছে সেটা হচ্ছে বড় হয়ে যাবে। এই হট স্ট্রেংথটাও আমরা হচ্ছে আগে পড়েছি, এখন আবার একটু দেখি। আফটার দ্য ময়েশ্চার হ্যাজ ইভাপোরেটেড the sand may be required to possesses strength at some elevated temperature above 100 degrees Celsius. If the sand does not possesses hot strength, the metallostatic pressure of the liquid metal bearing against the mold wall may cause mold enlargement of or if metal is still flowing, it may cause erosion, crack or breakage। অর্থাৎ এই যে মেটালটা যখন যখন ময়েশ্চার গুলো সব ইভাপোরেট হয়ে যায়, হট স্ট্রেংথে তো নর্মালি ময়েশ্চার মানে স্যান্ডের ময়েশ্চারটা আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে যায় এবং স্যান্ডের টেম্পারেচার অনেক হাই থাকে। তো ওই হাই হাই টেম্পারেচারে যাতে স্যান্ডের একটা প্রয়োজনীয় স্ট্রেংথটা থাকে সেটাই হচ্ছে হট স্ট্রেংথ। যেই স্ট্রেংথটা এলিভেটেড টেম্পারেচারে যে স্ট্রেংথটা থাকে সেই স্ট্রেংথটা হচ্ছে হট স্ট্রেংথ, এবং এই টেম্পারেচারটা হতে পারে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে। যদি এই স্যান্ডের হট স্ট্রেংথ না থাকে, the metallostatic pressure of the liquid metal bearing against the mold wall may cause mold enlargement। তখন দেখা যায় mold enlargement হয়ে থাকে, মানে মোলটা বড় হয়ে যেতে থাকে, অথবা metal is still flowing, it may cause erosion, crack, মেটালটা হচ্ছে ইরোশন তৈরি করতে পারে, ক্র্যাক তৈরি করতে পারে অথবা ব্রেকেজ তৈরি করতে পারে। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম যে যদি হট স্ট্রেংথটা না থাকে তাহলে আমাদের মেটালটা মোল্ডটা এনলার্জ হয়ে যেতে পারে অথবা ইরোশন, ক্র্যাক, ব্রেকেজের মতো ঘটনা ঘটতে পারে, যেটি আমরা আসলেই চাই না। এরপরে হচ্ছে রিফ্লেক্টোরিনেস। এটিও আমরা আগে একবার দেখেছি, আমরা জানি যে রিফ্লেক্টোরিনেসটা কি। তো it is that property of the sand which enables it to resist high temperature of the molten metal without breaking down or fusing। অর্থাৎ এটি হচ্ছে এমন একটা প্রপার্টি যেটার কারণে হচ্ছে মোল্টেন মেটালের হাই টেম্পারেচারেও হচ্ছে হাই টেম্পারেচারটাকে নর্মালি রেসিস্ট করে উইদাউট ব্রেকিং ডাউন অর ফিউজিং না হয়ে অথবা না ভেঙে এটা হচ্ছে মোল্টেন মেটালের হাই টেম্পারেচারটাকে রেসিস্ট করে। The higher pouring temperature such as those for ferrous alloy requires great refractoriness of sand।
যে সমস্ত মেটালের টেম্পারেচার অনেক বেশি হাই থাকে, পোরিং টেম্পারেচার, যেমন ফেরাস অ্যালয়, এদের কিন্তু মেল্টিং টেম্পারেচার অনেক বেশি। যেহেতু এদের মেল্টিং টেম্পারেচার বেশি, তাই এদের ক্ষেত্রে রিফ্র্যাক্টোরিনেসটা অনেক বেশি দরকার। The degree of refractoriness depends upon the quartz content and the shape and grain size of the particles. Degree of refractoriness টা নরমালি ডিপেন্ড করে কোয়ার্টজ কন্টেন্টের উপর। কোয়ার্টজ কন্টেন্ট বলতে স্যান্ড কন্টেন্ট, সোজা ভাষায় এটা স্যান্ড কন্টেন্টের কথা বলা হয়েছে। অ্যান্ড দ্য শেপ অ্যান্ড গ্রেন সাইজ অফ দ্য পার্টিকেলের শেপ এবং গ্রেন সাইজের উপর ডিপেন্ড করে। The refractoriness is measured by the center point of the sand rather than its melting point. অর্থাৎ এখানে বলা হয়েছে যে রিফ্র্যাক্টোরিনেসটা সেন্টার পয়েন্টের ভিত্তিতে মেজার করা হয়, মেল্টিং পয়েন্টের ভিত্তিতে মেজার করা হয় না। সেন্টার পয়েন্ট হচ্ছে ওই পয়েন্টটা যে পয়েন্টে সিন্টারিং হয়ে থাকে। সিন্টারিং অর্থাৎ যখন হচ্ছে মোল্টেন মেটালের সাথে রিফ্লেক্টর মানে মোল্ডিং ম্যাটেরিয়াল মানে হচ্ছে স্যান্ড অথবা অন্য ম্যাটেরিয়াল যেগুলো আছে, এই মোল্ডিং ম্যাটেরিয়াল গুলো হচ্ছে যখন মোল্টেন মেটালের সাথে লেগে যেতে থাকে, ওই পয়েন্টটাই হচ্ছে সিন্টার পয়েন্ট, যেই টেম্পারেচারে গিয়ে লেগে যেতে থাকে মোল্ডিং ম্যাটেরিয়াল এবং মোল্টেন মেটাল। তো এই নরমালি এই সিন্টার পয়েন্ট দিয়েই আর কি রিফ্র্যাক্টোরিনেসটা মেজার করা হয়, মেল্টিং পয়েন্ট দিয়ে সাধারণত মেজার করা হয় না। The center point of the sand must be higher than the temperature at which the molten metal is poured into the sand mold. অর্থাৎ মোল্টেন মেটাল যেটা আমি ঢালবো স্যান্ড মোল্ডের মধ্যে, সেই মোল্টেন মেটালের থেকে হচ্ছে আমার মোল্ডিং ম্যাটেরিয়ালের সিন্টার পয়েন্টটা হাই হতে হবে। এরপরে হচ্ছে flowability and collapsibility. Flowabilityটা কি? It is the property of sand due to which it behaves like a fluid, so that when rammed it flows to all portions of a mold and distributes the ramming pressure evenly. অর্থাৎ এটা হচ্ছে এমন একটা প্রপার্টি যে প্রপার্টিতে স্যান্ডটা হচ্ছে ফ্লুইডের মতো বিহেভ করে, এবং যখন র্যামিং করা হয় তখন হচ্ছে ফ্লুইডের মতো বিহেভ করে। ইট ফ্লোজ টু অল পোর্শন, তখন হচ্ছে স্যান্ড সবগুলো পোর্শনে ফ্লো করে অফ এ মোল্ড অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য র্যামিং প্রেশার ইভেনলি। আর র্যামিং যে প্রেশারটা দেওয়া হয় সেটাকে সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট করে। জেনারেলি স্যান্ড পার্টিকেলস রেসিস্ট মুভিং অ্যারাউন্ড কর্নার্স or projections, অর্থাৎ কোনো যদি কর্নার থেকে থাকে, কোনো প্রজেকশন যদি থেকে থাকে, সেখানে নরমালি স্যান্ড পার্টিকেল গুলো যেতে চায় না। In general, flowability increases with decrease in grain strength. সাধারণত যদি গ্রেন স্ট্রেংথকে কমানো হয় তাহলে হচ্ছে ফ্লোয়াবিলিটি বাড়ে, and decrease in grain size, যদি গ্রেন সাইজ কমানো হয় তাহলেও ফ্লোয়াবিলিটি বাড়ে। It also varies with moisture content, moisture কন্টেন্টের সাথে এটি ভ্যারি করে। তারপরে আছে collapsibility. It is the property of the sand due to which the sand mold collapse automatically after the solidification of casting in order to allow free contraction of the metal. অর্থাৎ এটি হচ্ছে এমন একটা প্রপার্টি যে প্রপার্টিতে স্যান্ডটা অটোমেটিক্যালি কলাপস করে যখন কাস্টিং এর solidification হয়ে যায়। This property of sand is dependent upon the amount and type of binder, the temperature to which it is heated in contact with the metal and the time of contact. অর্থাৎ এই প্রপার্টিটা কিসের উপর ডিপেন্ড করে নরমালি যে বাইন্ডারটা ইউজ করতেছি সেই বাইন্ডারটার পরিমাণ এবং সেই বাইন্ডারটার ধরনটা কি, আর হচ্ছে কোন টেম্পারেচারে কন্ট্রাকশনটা হচ্ছে সেই টেম্পারেচারটা, এবং কতক্ষণ সময় ধরে এই কন্ট্রাকশনটা হচ্ছে সেই সময়টা, এই কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে এই কলাপসাবিলিটির প্রপার্টিটা। এ পর্যন্তই ছিল আমার আজকের আলোচনা। আমি আজকে যেই টপিকগুলো আলোচনা করেছি এগুলো আমি ম্যানুফ্যাকচারিং প্রসেসেস বাই ইউকে সিং অ্যান্ড মানিশ বিবেদি স্যারের বই থেকে কালেক্ট করেছি। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে ধন্যবাদ।